আগে যেটা ক্রনিক রেনাল ফেলিওর বলা হতো, এখন সেটাকে আমরা বলি এন্ড স্টেজ ক্রনিক কিডনি ডিজিজ বা এন্ড স্টেজ কিডনি ডিজিজ অর এন্ড স্টেজ রেনাল রেনাল ডিজিজ, ইএসআরডি বা ইএসকেডি অথবা সিকেডি স্টেজ 5। তার মানে হচ্ছে যখন কিডনির কার্যক্ষমতা, এটা আমরা ক্রিয়েটিনিনের যে টেস্ট করি ব্লাডে, তার ভিত্তিতে ক্যালকুলেশন করে ইজিএফআর মানে কিডনি কতটা কাজ করছে সেটা মেপে নিই, এবং সেটা যখন 15 এর নিচে চলে যায় তখন আমরা স্টেজ 5 বলি। এই স্টেজ 5টাকেই আমরা ধরে নিতে পারি রেনাল ফেলিওর হিসেবে। এই স্টেজ 2 বা 3 কে যদি ধরেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষে রেনাল ফেলিওরের এই যে মানে কিডনি ডিজিজের যে ইনসিডেন্স, সেটা কিন্তু অত্যন্ত বাড়ছে। এটা এবং এখন অলমোস্ট প্রায় বিভিন্ন স্টাডি আছে, সেখানে হয়তো কিছু কেউ দেখাচ্ছে 8%, কেউ দেখাচ্ছে 17%, 17% হয়তো একটু বেশি। তো মোটামুটি আপনারা ধরতে পারেন অ্যাভারেজ 5%-এর মতো থাকছে যাদের কিন্তু কিডনি ডিজিজ থাকে, মানে 100 জনের মধ্যে প্রায় 5 জনের দেখা যাচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ। ইজিএফআর যখন 30 নিচে নেমে যায় তখনই সিমটমস গুলো প্রমিনেন্ট। আদারওয়াইজ একটু পা ফুলছে, একটু হাঁপিয়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, এগুলো এতটাই সাটল থাকে যে পেশেন্টরা অনেকটা ইগনোর করেন। তবে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের ইয়ং বয়সে ব্লাড প্রেশার হচ্ছে, তাদের কিন্তু ধরে নিতেই হবে তা যে আমার কিডনি ডিজিজ আছে, থাকছে বা হবে। সেইভাবেই কিন্তু আমাদের সিমটমস না থাকলেও দেখে নিতে হবে কিডনি ডিজিজ আছে কি। এবার ইজিএফআর যখন 16 নিচে নেমে যায় তখন সাটল একটা সিমটম স্টার্ট হতে পারে, একটু পা ফোলা, যাদের প্রেশার ছিল না তাদের প্রেশার হওয়া, তারপর হচ্ছে একটু বোনস গুলো দুর্বল হয়ে যাওয়া, অ্যানিমিয়া বেড়ে যাওয়া, ফসফরাসের ইমব্যালেন্স। যখন 30 নিচে নেমে যায় ইজিএফআর তখন কিন্তু সিমটমস অনেক বেশি হয়, এবং যখন স্টেজ 5-এ চলে যায় তখন তার মানে খিদে কমে যায়, শ্বাসকষ্ট হয়, হিমোগ্লোবিন অত্যন্ত কমে যায়, কোনো কাজে মন বসে না, মানে কনসেন্ট্রেট করতে পারে না। এগুলো হচ্ছে খুব বেশি সিমটমস, এবং তখন কিন্তু পেশেন্ট আর সামলাতে না পেরে আমাদের কাছে আসে। কিডনি ফেলিওরের সব থেকে কমন কজ হচ্ছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা গ্রুপ অফ ডিজিজ যেটা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে হয়। বিভিন্ন কজ আছে এখানে। পা ফুলে যায়, হাই ব্লাড প্রেশার হয়, কিডনি দিয়ে প্রোটিন লিকেজ হয়, কিডনি স্টোন থেকে হতে পারে, অনেকদিন ধরে আননেসেসারি পেইন কিলার খেলে হতে পারে। আবার পেইন কিলার যে কারণে খাচ্ছেন, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, যার সোরিয়াসিস আছে, যার তাদের কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। যাদের হার্টের সমস্যা আছে, হার্টের থেকে কিডনি খারাপ হতে পারে। যাদের লিভারের সমস্যা আছে, লিভার থেকে কিডনি খারাপ হতে পারে। জেনেটিক ডিজিজ থেকে হতে পারে, কিডনিতে সিস্ট থাকলে। কনজেনিটাল ডিজিজ থেকে হতে পারে, যেখানে ডেভেলপমেন্টালি কিডনি তৈরি হয়নি, বা কিডনিতে অবস্ট্রাকশন রয়েছে, বা কিডনি ইউরিনের প্যাসেজ থেকে অবস্ট্রাকশন থেকেও হতে পারে, যে আমরা পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বলি। পিইউজে অবস্ট্রাকশন থেকে হতে পারে, অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে হতে পারে। সুতরাং কিডনি ডিজিজের অনেক কারণ রয়েছে। প্রথমে ইউরিনের টেস্ট করতে হবে, ব্লাডে ক্রিয়াটিনিনের টেস্ট করতে হবে। যদি ক্রিয়াটিনিনের মাত্রা বেশি থাকে, ইজিএফআর যদি 60-র নিচে চলে যায়, তখন হিমোগ্লোবিন, ক্যালসিয়াম, ফসফরাস এই টেস্ট গুলো করে নিতে হবে। এবার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে কিডনির সাইজ কেমন আছে। ইউরিনের টেস্ট করে দেখতে হবে ইউরিন দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা, বেরোলে কতটা বেরোচ্ছে। যখন কতটা বেরোচ্ছে তখন আপনাকে কিন্তু কনফার্ম করতে হবে ডায়াগনোসিস। তখন আমরা একটু হাই এন্ড কিছু টেস্ট করি, পেশেন্টের লুপাস আছে কিনা, এসএলই আছে কিনা, পেশেন্টের মেমব্রেনাস নেফ্রোপ্যাথি আছে কিনা, আঙ্কা অ্যাসোসিয়েটেড ভ্যাসকুলাইটিস আছে কিনা, অ্যান্ড এগুলো ব্লাড টেস্ট করে বোঝা যায়। এবার ব্লাড টেস্টে যদি ধরা না পড়ে তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিডনি বায়োপসি করতে হয়। এখন যখন আমি কিডনি বায়োপসি কথাটা বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে
কিডনি বায়োপসি করাতে কিন্তু পেশেন্টরা রাজি হন না। তারা প্রথমেই ধরে নেন যে কিডনি বায়োপসির সাথে ক্যান্সারের সম্পর্ক, একদমই না। কিডনি বায়োপসির সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে। এবং কিডনি বায়োপসি করাটা অত্যন্ত জরুরি। যে ক্ষেত্রে আমি কিডনির রোগ ধরতে পারছি না বাইরে থেকে, অবশ্যই কিডনি বায়োপসি করিয়ে নেবে। আইজিএ নেফ্রোপ্যাথি বলে একটা রোগ এখন প্রচন্ড বেড়ে গেছে। তো সেই আইজিএ নেফ্রোপ্যাথি রোগটা কিন্তু ট্রান্সপ্লান্টের পরে আবার নতুন কিডনিতে আসছে। তো ডাক্তারবাবু যদি কিডনি বায়োপসি বলেন, আমার এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা আপনাকে আমি জানাতে চাই যে আপনি সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন, কিন্তু ভাববেন না কিডনি বায়োপসি ডাক্তারবাবু বলছেন মানে কোথাও উনি একটা ভুল করছেন। আমার তো মানে কোনো ডাক্তারবাবু যদি বলেন কিডনি বায়োপসি, দ্যাট মিনস হি ইজ ভেরি মাচ thoughtful about the disease, about the patient, and he is caring of the patient. ক্রনিক কিডনি ডিজিজের ট্রিটমেন্টের দুটো অ্যাসপেক্ট। একটা তো হচ্ছে যে ট্রিট দ্য কজ। ধরুন কারোর বাচ্চা ছেলে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভ্যালভ আছে, মানে হচ্ছে যে ইউরিনের প্যাসেজটা সেটা ব্লক হয়ে গেছে, রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। এর চিকিৎসা কিন্তু কিডনির কোনো ওষুধ দিয়ে হবে, এর চিকিৎসা হবে ওই কারণটাকে ট্রিটমেন্ট। এবার ধরুন কারোর গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা হয়েছে, আইজিও নেফ্রোপ্যাথি হলে সেটা, লুপাস নেফ্রাইটিস হলে সেটা। এবার এইখানেই সমস্যাটা হয়ে যাচ্ছে, ডাক্তারবাবুদের এই যে ওষুধ, সেখানেই পেশেন্টদের একটা কনফিউশনের সৃষ্টি হয়। তাহলে কিডনির ওষুধ কোনটা? আপনি তো কিডনির ওষুধ দিলেন না। তো এই কিডনির ওষুধ হবে না। কিডনির ওষুধ ডিমান্ড আপনি যত বেশি করবেন, তত বেশি আপনার কস্ট বাড়বে এবং আপনার প্রগনোসিস কিন্তু ততটাই খারাপ। তো আইজিএ নেফ্রোপ্যাথি থেকে যদি কিডনি খারাপ হয়, আইজিএ নেফ্রোপ্যাথির ট্রিটমেন্ট করতে হবে। সুগার থেকে যদি কিডনি খারাপ হয়, সুগারের ট্রিটমেন্ট করতে হবে। এবার যখন কমপ্লিকেশন স্টেজে চলে গেল, আপনার কিছুক্ষণ আগেই যেটা বললাম যে কমপ্লিকেশন, তো ইজিএফআর যখন 30 নিচে নেমে যায়, তখন রক্তাল্পতা বাড়ছে। সুতরাং হিমোগ্লোবিন ঠিক রাখতে হবে। ওষুধে ঠিক না হলে তখন ইনজেকশন দিতে হবে। এগুলো কিন্তু এই কুলেখাড়া শাকে হয়তো খুব একটা কাজ নাও করতে পারে। আর আপনি যদি ভাবেন যে কুলেখাড়া শাক আপনি খাবেন, আপনি ফার্স্ট 3 মান্থস কুলেখাড়া খেয়ে দেখে নিন আপনার হিমোগ্লোবিন বাড়লো কি। তখন অন্য কোনো সাপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই, ইনজেকশন নেওয়ার দরকার নেই, and you prove that yes, for me কুলেখাড়া শাক is working, so nothing else is required. এবার যদি কুলেখাড়া শাক কাজ না করে, তখন আয়রন ডেফিসিয়েন্সি থাকলে আয়রন দিতে হবে, ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে ভিটামিন দিতে হবে, এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি থাকলে ইনজেকশন দিতে হবে, বা তার সাবস্টিটিউট নতুন ওষুধ বেরিয়েছে সেগুলো দিতে হবে। ক্যালসিয়াম ফসফরাসের তারতম্য হলে সেটাকে ম্যানেজ করতে হবে। সেকেন্ডারি প্যারাথাইরয়েডের সমস্যা হলে তার ওষুধ দিতে হবে। অ্যাসিডোসিস প্রিভেনশনের জন্য বা কারেকশনের জন্য সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে। তো এইগুলোই হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের ট্রিটমেন্ট। আননেসেসারি কোনো মেডিসিন খাবেন না। গ্যাসের ওষুধ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। স্থূলতা কোনো মতেই চলবে না। হেলদি লাইফস্টাইল, সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করুন। এবং ডায়েট যেটা বললাম সেটা তো বলেই দিয়েছি। এবং যদি কোথাও মনে হয় প্রেসার কন্ট্রোলে নেই, সুগার কন্ট্রোলে নেই, ডোন্ট লিভ ইউর ডাউট। ইফ নিডেড ইউ প্রেসারাইজ হিম ক্যান টেল যে আপনার প্রেসার, আমার প্রেসার কমাতে হবে, যেভাবেই হোক কমাতে হবে, নাহলে তো আমার কিডনি ডিজিজ হবে। তবে এখানে একটা কথা, যে ধরুন আজকে আপনি ডাক্তার দেখালেন, এবার 7 দিন পরে দেখলেন প্রেসার কমেনি, একদম টেনশন করার কিছু নেই। আমরা সাধারণত 3 মাস অন্তর ব্লাড প্রেসারের ওষুধ চেঞ্জ করি। ইফ ইউ আর লট অ্যাংসিয়াস, সেক্ষেত্রে হয়তো 6 উইকস পরে ডাক্তারবাবুর কাছে গেলেন, কিন্তু তাড়াহুড়ো করে ওষুধ চেঞ্জ করবেন না, কারণ ওষুধেরও কাজ করতে অনেকটা সময় লাগে। এছাড়া প্রিভেনশন হচ্ছে সিমটমস এর দিকে নজর রাখুন এবং কখনোই নেচার থেকে বেরোবার চেষ্টা করবেন না। সুতরাং প্রিভেনশন অফ দ্য কিডনি ডিজিজ ইজ অনলি ইন ইউর হ্যান্ড। ডক্টরস, healthcare providers only can help you.